আলাইকুম জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তবে আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা অন্যরকম শোনাবে, তোমরা মানিয়ে নিও প্লিজ। নতুন পুরাতন সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য নিজের মাথায় গাঁটটা মেরে তে বলে, ছি তে ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই তের বুকে বসে আসে কষ্ট। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে তের সবচেয়ে কাছের বান্ধবী জিমিনকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠাসঠুস হয়ে বন্ধ হয়ে যায়। রাগান্বিত সুরে এক প্রকার হুঙ্কার দিয়ে তে বলে, তুই আজ কোচিং আসলিনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস জিমিন। কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। এই এখন বললে কি আর সেই ফিলিংসটা পাবি নাকি? আরে বেবি বলো তুমি। কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে। ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। আমার হাতে এখন আইফোন 16 প্রো ম্যাক্স। তের কথাই জিমিন এক বিন্দু বিশ্বাস করেনি। এসে উড়িয়ে দিয়ে বলে, এখন বল একটু পর 70 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার নাকি আইফোন। তুই কি ঘুম থেকে উঠেছিস স্বপ্ন দেখে? তের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী সুরে বলল, কাল জাঙ্কুক ভাইয়া আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। জিমিন বলল, তাই বল, ফোন কিনে দিত না তোর বাবা? দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট ওয়েট, এই জাঙ্কুক ভাইয়া কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? তে মুখ কালো করে উত্তর, হ্যাঁ আমার চাচাতো ভাই। তোর প্রতি এত মায়া হলো কিভাবে? তে বলল, জানি না। শোন জিমিন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকালে ঝাঁকুক ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে জিমিন বলল, তোর মাথা ঠিক আছে তে? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে ও কারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস তাকে দেখে আজ অবলীলায় ক্রাশ খেয়ে যাচ্ছিস। বাহ তে বাহ। তে নীরবতা বুঝতে পেরে জিমিন আবারও বলা শুরু করলো, এটা কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে জেরে ফেলে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার না দুইজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে পড়লে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বুঝে গেল তে বদলে যাওয়া অভিব্যক্তি সহসা। নিজেকে সামলে আকস্মিক প্রশ্ন জিমি কিছুটা হতভম্ব হয়ে পড়ল। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রং চটা দেয়ালের গরু ছাগলের, হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে তে। আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলে মানুষ মজা নেই। যদিও জিমিন হাসির কারণটা খুবই স্বাভাবিক, বারবারই চোখে চোখ রেখেছে সুগা সহ বাড়ির সকলে। 6 থেকে 10 বছর পর্যন্ত গার্লস স্কুলে পড়া, তারপর গার্লস কলেজ। আহারে জীবন, ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বুধশক্তি হওয়ার পর তে মনে হয় 2 থেকে 3টা বিয়ে খেয়েছে। কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া, সুগার ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাক। ভাইয়ের কড়া শাসন ছিল,
ঘর থেকে বের হতে পারবি না। বরযাত্রী আসলে তো আর ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো। সুগা নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদ, নাচা, গান গাওয়া, এমনকি মেহেদি দিতে পারেনি কখনো। এই কষ্ট এখন আর তে পায় না, বিয়েতে যায় না এত। সুগা মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। তের এই সাদা কালো জীবনের কথা শুনলে জিমিন কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটাই খুব দরকার ছিল। কয়েকবার জিমিন কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য। তে আর কলেই রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানাতেই হবে। তের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতেছে জিমিনকেও। তের সাথে সাথে জিমিনকেও চোখে চোখে রাখে সুগা। কথাই আছে, সঙ্গ দোষে লোহা বাসে। সঙ্গ খারাপ হলে তেও খারাপ হবে। তাই সব সময় জিমিনের পেছনে লোক লাগিয়ে রাখে সুগা। শুধু জিমিনেই না, আরো দুজন বান্ধবী আছে তের, একজন ইয়েজি আর একজন ইউনা। ওদেরকেও নজরে রাখে সুগা। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রধান কাজ। জাকব বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে জাকবের আবিরের ডাকে। নিচে জাকবের আব্বু আর তের আব্বু বসে আছেন। জাকব বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন তারা অফিস থেকে। জাকব ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চেনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবে। জাকব চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হইতে চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কায় এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় জাকব। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমন চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গেছে জাকবের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় জাকবের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাতমস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপসরণে লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে তের ছোট্ট দেহ সামনের দিকে দৃষ্টি পড়ে। 6 ফুট লম্বা মানুষটার বুকে তের মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। জাকবের চোখের দিকে বিস্ময়ের ভীত নয়নে তাকিয়ে আছে তে। পলকও পড়ছে না একটিবার। জাকবের চোখে মুখে ছিটানো পানির চাপটাই এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অনেকটা স্বচ্ছ পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই জাকবের। জাকব কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্র মূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয়। সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশের কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় জাকব। তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করে না। নিজেতে ভয়ার্থ কণ্ঠে বলে, থ্যাংক ইউ জাকব ভাইয়া। জাকব শুনলো কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। তে ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে তে। এর হাত পা মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর জাকব ভাইয়ের চোখে চোখ রাখলো তে। ভেতরটা ভয়ে আটকে উঠছে। বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে তের। সোফায় বসে আছে দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। মিস্টার আর এম নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশী। কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দায় সাইডে দাঁড়িয়ে নিচে তাকাইতে নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে জাকব। জি, ভাবলেশহীন ভাবে উত্তর দেয় জাকব। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেয় তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো না বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্ছু যেহুব করেছেন। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না।
যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়ি চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? মিস্টার আর এম রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু, এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো।